আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমে ভালো আছি। আজকে আমরা 4 নম্বর চ্যাপ্টার থেকে আলোচনা শুরু করব। নিউটনিয়ান বলবিদ্যা 4 নম্বর চ্যাপ্টার হলো আমাদের নিউটনিয়ান বলবিদ্যা। তাহলে আমরা নিউটনিয়ান বলবিদ্যা কাকে বলে সেটা একটু জানি আগে। নিউটনিয়ান বলবিদ্যা হলো বিজ্ঞানী নিউটন বলবিদ্যার উপরে তার যে সূত্রগুলো দিয়েছেন সেই সূত্রগুলি চ্যাপ্টারে আলোচনা করা আছে, সেগুলোকে বলা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা। তাহলে তোমরা ক্লাস 9-10-এ নিউটনের গতিসূত্রগুলো পড়ে আসছো, সেগুলোই আমরা আবার বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে তোমরা প্রথমে লিখো যে নিউটনের গতি সূত্র। তাহলে নিউটনের গতির সূত্রের মধ্যে প্রথম গতিসূত্র আমরা সেটা আগে আলোচনা করি। নিউটনের গতির প্রথম সূত্র সেটা কি? আমরা জানি যে নিউটনের গতির প্রথম সূত্র হলো বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু সুষম বেগে চলতে থাকবে। বাহ্যিক বল, বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে সারা জীবন এবং গতিশীল বস্তু সুষম বেগে চলতে থাকবে। এটাই হলো নিউটনের গতির প্রথম সূত্র। তাহলে নিউটনের গতির সূত্র থেকে কি পাওয়া যায়? জড়তার ধারণা পাওয়া যায়। তোমরা এখন লিখো জড়তা। জড়তা নিউটনের গতির প্রথম সূত্র থেকে জড়তার ধারণা পাওয়া যায়। জড়তাটা কি? জড়তা হলো বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাই হলো জড়তা। যেমন কোনো স্থির বস্তু স্থিরই থাকতে চায়, সেটা হলো তার স্থিতি জড়তা। আর কোনো গতিশীল বস্তু গতিতেই থাকতে চায়, স্থির হতে চায় না, এটা হলো গতি জড়তা। যেমন আমরা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে সেটা বলতে পারি। যেমন একটা বাস স্থির আছে, বাস টার্মিনালে তুমি যে সেটার একটাতে সিটে বসলে, তাহলে তুমিও একটা বস্তু, বাসও একটা বস্তু। একটা বস্তু যখন আরেকটা বস্তুর উপর অবস্থান করে তখন দুইটা বস্তু মিলে একটা বস্তু হয়ে যায় এবং তারা একই রকম আচরণ করে। এখন হঠাৎ করে যখন বাসটা স্টার্ট দিয়ে সামনে গেল, যেতে শুরু করলো, অর্থাৎ বল প্রয়োগ হলো সামনের দিকে, সেই ক্ষেত্রে কি তোমার দেহ হলো স্থির আছে, তুমি সামনে যেতে চাচ্ছ না, সেই জন্য কী হবে? তুমি পেছনের দিকে ধাক্কা অনুভব করবে। এটাকে বলা হচ্ছে স্থিতি জড়তা। আবার যখন এখন একটা বাস গতিশীল আছে, তুমি সিটে বসে আছো, বাসটাও গতিশীল, তোমার দেহ গতিশীল। এখন যখন ব্রেক করলো হঠাৎ করে, অর্থাৎ পেছনের দিকে বল প্রয়োগ করলো, তখন তোমার দেহ আর কি গতিশীল, সেটা স্থির হতে চাচ্ছে না, তখন তুমি সামনের দিকে ধাক্কা খাও। এটা হলো গতি জড়তা। আচ্ছা, তাহলে তোমরা আশা করি জড়তা সম্পর্কে ধারণা পেয়েছ। এবার আমরা গতির দ্বিতীয় সূত্র সম্পর্কে আলোচনা করব। তাহলে গতির দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটা কি? বস্তুর উপরে যখন আমরা বল প্রয়োগ করি তাহলে বস্তু কি হয়? গতিশীল হতে চাই, বা আমরা ধরে নিলাম গতিশীল হচ্ছে। তাহলে বস্তু যদি বল প্রয়োগ করা হয় তাহলে তার গতিশীল হলে তার ভরবেগের পরিবর্তন হয়। তাহলে এই ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপরে প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। এটা হলো বিজ্ঞানী নিউটনের দ্বিতীয় গতিসূত্র। এখন দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা বলের ধারণা পাই। তাহলে আমরা বল সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি। তাহলে তোমরা লেখো বল। বল ইংরেজি হলো ফোর্স, সেই জন্য বলের প্রতীক হলো এফ। তাহলে বল কাকে বলবা? বল হলো এমন একটা বাহ্যিক কারণ যে কারণে কোনো স্থির বস্তুর উপরে যা প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল হয় বা হতে চায়, এবং গতিশীল বস্তুর উপরে প্রয়োগ করলে গতিশীল বস্তু স্থির হয় বা হতে চায়, সেটাকে বলা হয় বল। হতে চায় কেন বলা হচ্ছে? এই কারণে যে বল প্রয়োগ করলে যে বস্তু গতিশীল হবে, স্থির বস্তু তা হবে না, কারণ যথোপযুক্ত বল প্রয়োগ করতে হবে। আবার গতিশীল বস্তুর সবসময় যে তার বল প্রয়োগ করলে সেটা আমার কি হবে? স্থির হবে তা না, যথোপযুক্ত বল প্রয়োগ করলে সেটা কি হবে? স্থির হবে। এটাকে বলা হচ্ছে কি? বল। আচ্ছা, এখন বলের মাত্রা সমীকরণটা আমরা একটু জানি। বলের মাত্রা সমীকরণ। তাহলে মাত্রা সমীকরণ বের করার জন্য আমাদের এফ সমান এম এ এই সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে এফ সমান এম, আর এর মাত্রা সমীকরণ আমরা জানি এল টি ইনভার্স 2। তাহলে এটাই হলো আমার বলের মাত্রা সমীকরণ। আচ্ছা, তোমরা লিখো বলের একক। আমরা এখন জানবো বলের একক। তাহলে বলের
তিনটা পদ্ধতিতে তিন রকম একক আছে। সিজিএস পদ্ধতিতে আমরা আগে জানি, সিজিএস পদ্ধতিতে বলের এককটা কি হবে সেটা আমরা জানছি। তাহলে এখানে মাত্রা সমীকরণের মধ্যে আছে ভর, দূরত্ব, সময়। তাহলে সিজিএস পদ্ধতিতে ভরের একক গ্রাম, দূরত্বের একক সেন্টিমিটার, সময়ের একক সেকেন্ড। তাহলে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে বলা হয় ডাইন। আচ্ছা, এফপিএস পদ্ধতিতে ভরের একক হলো পাউন্ড, সেটাকে আইবি দ্বারা প্রকাশ করা হয় ফুট পার সেকেন্ড স্কোয়ার, এটাকে বলা হয় একসঙ্গে পাউন্ডাল। আচ্ছা, এমকেএস বা এসআই পদ্ধতিতে ভরের একক কেজি, মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেটাকে বলা হচ্ছে নিউটন। আচ্ছা, তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে বলের একক হলো বলের একক সিজিএস পদ্ধতিতে হলো ডাইন, এফপিএসসি হলো পাউন্ডাল, এমকেএসসি হলো নিউটন। তাহলে আমরা 1 নিউটন বল কাকে বলে সেটা আমরা একটু জানবো। নিউটন বা 1 নিউটন বল কাকে বলে? মনে করলাম এখানে এম ভরের একটা বস্তু আছে, তারপরে আমরা এফ পরিমাণ বল প্রয়োগ করছি, বস্তুটা গতিশীল হচ্ছে, ত্বরণ হলো এ। তাহলে বস্তুর উপরে যদি বস্তুর ভর যদি 1 কেজি হয়, ত্বরণ যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাহলে এখানে যে বল প্রয়োগ করলাম সে বলের মানটাকে বলা হচ্ছে কি নিউটন বা 1 নিউটন। তাহলে আমরা সংজ্ঞা থেকে বলতে পারি 1 কেজি ভরে কোনো বস্তুর উপরে যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুর ত্বরণ হবে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেটাকে বলা হচ্ছে কি 1 নিউটন বল বা নিউটন। আচ্ছা, এখন এই বল বিভিন্ন রকম আছে, তার মধ্যে একটা প্রকার হলো মৌলিক বল। তাহলে তোমরা লিখো যে মৌলিক বল। এই মৌলিক বল যে কোনো জিনিসের মৌলিক মানে ফান্ডামেন্টাল, যেটাকে ক্ষুদ্র বা ভাঙা যায় না, যে বল থেকে অন্য বল পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে মৌলিক বল। মৌলিক বল 4 প্রকার। একটা হলো মহাকর্ষ বল, একটা হলো তড়িৎচুম্বক বল, একটা সবল নিউক্লিয় বল, একটা হলো দুর্বল নিউক্লিয় বল। এইটা মৌলিক বলের 4টা প্রকারভেদ আছে। আচ্ছা, সবচেয়ে দুর্বল মৌলিক বল হলো মহাকর্ষ বল, আর সবচেয়ে শক্তিশালী মৌলিক বল হলো সবল নিউক্লিয় বল। এগুলো তোমরা একটু জেনে নেবে। এখন এই যে বলের আরও প্রকার আছে, যেরকম মহাকর্ষ বল, স্পর্শ বল, ঘর্ষণ বল, এগুলো আমরা বিস্তারিত আলোচনা করবো আস্তে আস্তে। আচ্ছা, এখন আমাদের এইখানে জানতে হবে যে ভরবেগ কাকে বলে। একটু আমরা জানি ভরবেগ। ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়। ভরবেগ বস্তুর, আমরা সংজ্ঞা পড়েছি, বস্তুর ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। অথবা আমরা বলতে পারি একটা গতিশীল বস্তু, তার গতির কারণে তার যে ভরবেগের পরিবর্তন হয় আর সেটাই হলো ভরবেগ। ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়। পি সমান সমান আমরা বলতে পারি যে এম ইন্টু ভি, এম ভি। তাহলে এর মাত্রা সমীকরণটা কি হবে? মাত্রা সমীকরণ হবে এখানে এম এল টি ইনভার্স 1। তাহলে ভরবেগের একক আছে, একক এসআই পদ্ধতিতে একক হলো কেজি মিটার পার সেকেন্ড। কেজি মিটার পার সেকেন্ড, এটা হলো ভরবেগের একক। আচ্ছা, এখন বলের আরেকটা প্রকারভেদ আছে, সেটা হলো ঘাত বল। সেটা আমরা একটু জানবো। ঘাত বল ইম্পালসিভ ফোর্স সেটা কি? সেটা হলো যে কোনো একটা বস্তুর উপরে যদি অল্প সময়ে প্রচণ্ড মানে বেশি পরিমাণ বল প্রয়োগ করি, সে বলের মানকে বলা হয় ঘাত বল। যেমন আমরা একটা ক্রিকেট ব্যাট দ্বারা একটা ক্রিকেট বলকে যদি আঘাত করি, তাহলে এইখানে যে বলটা আমরা প্রয়োগ করি সে বলের মানটাকে বলা হচ্ছে ঘাত বল, ইম্পালসিভ ফোর্স। এটা এক প্রকার বল, কাজে এটার একক হবে নিউটন। এবার আমরা জানবো বলের ঘাতটা কি। বলের ঘাত বলের ঘাত হলো যে ঘাত বল ইন্টু ঘাত বলের ক্রিয়াকাল। বলের ঘাত হলো
এই ঘাত বল ইন্টু ঘাত বলের ক্রিয়াকাল। অর্থাৎ খুব অল্প সময়ে যদি একটা বড় বল কোনো বস্তুর উপরে প্রয়োগ করি, তাহলে বলের মান আর এই যে বলের ক্রিয়াকাল যতক্ষণ ধরে বলটা প্রয়োগ হলো, এই দুইটার গুণফলকে বলা হচ্ছে বলের ঘাত, অর্থাৎ যে সমান এফ গণিত টি। তাহলে এর একক হলো নিউটন সেকেন্ড। আচ্ছা, এখন বলের ঘাত এবং ভরবেগের পরিবর্তনের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা আমরা একটু পড়ব, তারপরে আবার দ্বিতীয় গতিসূত্রে যাব। তোমরা লিখো যে বলের ঘাত ও ভরবেগের পরিবর্তনের সম্পর্ক, ভরবেগের পরিবর্তনের এই সম্পর্ক, এইটা আমরা একটু জানব। তাহলে বলের ঘাত থেকে আমরা জানি যে সমান এফ গণিত টি। আচ্ছা, তাহলে এখানে এফ সমান আবার আমরা জানি এম এ ইন্টু টি। এম থাকলো, এ মানে হলো ভি মাইনাস ভি নট বা টি ইন্টু টি। টি যদি কেটে যায় তাহলে এম ইন্টু ভি মাইনাস ভি নট, তাহলে আমাদের এখানে হলো এম ভি মাইনাস এম ভি নট। তাহলে যে সমান ভরবেগের পরিবর্তনের সমান। তাহলে কোনো একটা বস্তুর বলের ঘাত হলো তার ভরবেগের পরিবর্তনের সমান। এটাই হলো বলের ঘাত এবং ভরবেগের পরিবর্তনের মধ্যে সম্পর্ক। আচ্ছা, এবার আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা দেখব যে এফ সমান এম এ, খুবই গুরুত্বপূর্ণ একটা সমীকরণ। এফ সমান এম এ, সেটা কিভাবে পাওয়া যায় সেটা আমরা দেখব। তাহলে তোমরা এখানে একটা চিত্র কল্পনা করো। মনে করো এ পজিশনে একটা বস্তু ছিল, তার ভর হলো এম, তার বেগ হলো আদি বেগ হলো ভি নট। এখান থেকে বস্তুর উপরে যদি আমি বল প্রয়োগ করি, তাহলে মনে করলাম এ থেকে বস্তুটা গেল বৃত্তে, টি সময় এস দূরত্ব অতিক্রম করে বিতে গেল, এখানে ভর এম, বেগ হলো ভি। আচ্ছা, তাহলে বস্তুর আদি ভরবেগ কত? এম ভি নট। শেষ ভরবেগ কত? এম ভি। তাহলে টি সময়ে ভরবেগের পরিবর্তন কতটুকু? ভরবেগের এই পরিবর্তন, টি সময়ে ভরবেগের পরিবর্তন আমরা লিখতে পারি শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। একক সময় কত হবে? একক সময়ে ভরবেগের পরিবর্তন হবে এমভি মাইনাস এমভি নট বা টি। এখন এখান থেকে যদি আমরা এম কমন নিই, তাহলে হবে ভি মাইনাস ভি নট ভাগ টি। এখন আমরা জানি ভি মাইনাস ভি নট ভাগ টি মানে এ। তাহলে আমরা ভরবেগের পরিবর্তন পাইলাম এম এ, আর আমাদের প্রযুক্ত বল হলো এফ। এখন দ্বিতীয় সূত্রের সংজ্ঞা থেকে আমরা জানি প্রযুক্ত বল বস্তুর ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক। তাহলে ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক, এই ভরবেগের পরিবর্তন এটা হার, আর প্রযুক্ত বল এফ, এই দুইটা সমানুপাতিক। তাহলে এম এ সমান সমান হলো কি এফ। এখন এইখানে কে হলো একটি সমানুপাতিক ধ্রুবক, যেটা একক বলের সংজ্ঞা থেকে কে এর মানটা পাওয়া যায়। একক বল কাকে বলে বা 1 নিউটন বল কাকে বলে সেটা আমরা আজকে পড়েছি। সেটা হলো 1 কেজি ভরের কোনো বস্তুর উপরে যে পরিমাণ বল প্রয়োগ করলে তার ত্বরণ হয় 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেটাকে বলা হচ্ছে 1 নিউটন একক বল। তাহলে একক বলের সংজ্ঞা থেকে ও এম সমান 1 কেজি, এ সমান 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এফ সমান 1 নিউটন। এই মান যদি আমরা 1 নম্বরে বসাই, তাহলে আমরা পাবো 1 ইন্টু 1 সমান কে ইন্টু 1, তার মানে কে সমান সমান 1। এই কে এর মান আবার আমরা যদি 1 নম্বরে নিয়ে যে বসাই, তাহলে আমরা যেটা পাবো সেটা হলো এম এ সমান সমান 1 ইন্টু এফ বা এফ সমান সমান এম এ। এটাই হলো আমার কি নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে এফ সমান এম এ, এই যে সম্পর্ক, অর্থাৎ প্রযুক্ত বল বস্তুর ভর ইন্টু ত্বরণের গুণফল, এই দুইটা সমান, এইটা আমরা দেখলাম। এটা দিয়ে অনেক গাণিতিক সমস্যার সমাধান করতে থাকি আর কি। আচ্ছা, এবার আমরা
এই দ্বিতীয় যে গতিসূত্র থেকে প্রথম গতিসূত্র কিভাবে পাওয়া যায় সেটা আমরা একটু দেখব। দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্র কিভাবে পাওয়া যায় সেটা আমরা দেখব। তোমরা লিখো, দ্বিতীয় গতিসূত্র হতে এই প্রথম গতিসূত্র। আচ্ছা, তাহলে দ্বিতীয় গতিসূত্রের সংজ্ঞা থেকে আমরা দেখেছিলাম F সমান ma। এটা এক নাম্বার দাও। দ্বিতীয় গতিসূত্র ছিল বাহ্যিক বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক, এবং সেখান থেকে আমরা সূত্র প্রতিপাদন করেছিলাম F সমান ma। আর প্রথম গতিসূত্র কি ছিল? বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু সুষম বেগে চলতে থাকবে। তাহলে আমাদের শর্তই হলো প্রথম গতিসূত্রের বল প্রয়োগ করা হবে না। তাহলে বল যেটা প্রয়োগ যদি না হয় তাহলে এফ এর মান 0। তাহলে প্রযুক্ত বল এফ এর মান যদি 0 হয় তাহলে আমরা এক নাম্বার হতে কি পাবো? 0 সমান ma, বা এম এ মানে আমরা জানি ভি মাইনাস ভি নট বা টি সমান সমান 0, বা এখান থেকে আমরা লিখতে পারি ভি মাইনাস ভি নট, এখানে এম এবং টি নিয়ে আসলাম 0 এই প্রান্তে, তাহলে ভাগ করলাম সেটাও 0 হলো, গুণ করলাম 0 হলো। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভি সমান সমান ভি নট, বা ভি নট সমান সমান ভি। তাহলে বস্তুর উপরে যদি আমরা বল প্রয়োগ না করি, অর্থাৎ বলের মান যদি 0 হয়, তাহলে দ্বিতীয় সূত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম গতিসূত্র থেকে আমরা দেখতে পাচ্ছি আদি বেগ সমান শেষ বেগ, অর্থাৎ বস্তু যেখানে আছে সেখানেই আদি বেগ আর শেষ বেগ যদি সমান হয় কোনো বস্তুর, তাহলে বস্তু অবস্থানে পরিবর্তন করবে না, অর্থাৎ বাহ্যিক বল প্রয়োগ না করলে বস্তু স্থির থাকবে। তাহলে এটাই হলো আমার দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্র যে পাওয়া যায় সেটা আমরা দেখলাম। আচ্ছা, এবার আমরা পড়ব নিউটনের গতির তৃতীয় গতিসূত্র। সেটা কি? তৃতীয় গতিসূত্র হলো প্রত্যেকটা ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রত্যেকটা ক্রিয়ার একটি সমান প্রতিক্রিয়া আছে। এটার অনেকগুলো প্রয়োগ আছে। যেমন হলো বন্দুক থেকে যদি আমরা গুলি নিক্ষেপ করি তাহলে আমরা পেছনের দিকে ধাক্কা অনুভব করি, তাহলে বন্দুকের গুলি যে বেগে যাচ্ছে সমান বেগে বন্দুককে পেছনের দিকে ধাক্কা দিচ্ছে, সেটা আমরা অনুভব করছি। আরেকটা হলো নৌকা থেকে যখন আমরা পাড়ে নৌকা ভিড়ে তখন নৌকা থেকে যখন লাফ দিই তখন নৌকাটা আমাদের কী হবে? পেছনের দিকে সরে যায়। কতটুকু সরে যাবে? আমরা যে পরিমাণ বল প্রয়োগ করে সামনে লাফ দিচ্ছি সে পরিমাণ বলে প্রতিক্রিয়া বলের প্রভাবে নৌকা পেছনের দিকে সরে যায়। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োগ হলো রকেটের উড্ডয়ন। অর্থাৎ রকেট যখন উড়ে তখন জ্বালানি দহনের পর এই জ্বালানিটা প্রচণ্ড বেগে পেছনের দিক দিয়ে নির্গত হয়, আর সম পরিমাণ প্রতিক্রিয়ামূলক বলে রকেট কি হচ্ছে? উপরের দিকে উৎক্ষিপ্ত হয়। এটা হলো নিউটনের তৃতীয় গতিসূত্রের আমাদের প্রয়োগ। আচ্ছা, তাহলে তৃতীয় গতিসূত্র রকেটের যে উড্ডয়ন সেটা যদি আমরা একটা ব্লক চিত্র দিয়ে কল্পনা করি তাহলে হলো এরকম, আমাদের মনে করলাম এটা একটা রকেট, এখানে প্রচণ্ড বেগে ধোঁয়া নির্গত হয়, এখানে হচ্ছে আমাদের দহন প্রকোষ্ঠ, জ্বালানি দহনের পরে এইখানে যে আমার ধোঁয়াটা নির্গত হচ্ছে, গ্যাসটা নির্গত হচ্ছে, গ্যাসের বাইরের দিকে যে বল প্রয়োগ করছে সেটা সমপরিমাণ প্রতিক্রিয়ামূলক বল প্রয়োগ করে উপরের দিকে। আর তাহলে আমরা জানি ক্রিয়া এবং প্রতিক্রিয়ামূলক বলের মান, ক্রিয়া এবং বলের মান সমান হবে। আচ্ছা, দিক বিপরীত দিকে হবে। ক্রিয়া এবং প্রতিক্রিয়ামূলক বলের মান সমান হওয়ার কারণে যে প্রচণ্ড বেগে ধোঁয়াটা নির্গত হচ্ছে বাইরের দিকে বা গ্যাসটা নির্গত হচ্ছে, সমপরিমাণ বলটা উপরের দিকে প্রয়োগ করছে,
এই বলের প্রভাবে কি হচ্ছে, এই বলের প্রভাবে রকেট উপরের দিকে প্রচণ্ড বেগে উৎক্ষিপ্ত হচ্ছে। এটাই হলো নিউটনের তৃতীয় গতিসূত্রের প্রয়োগ। এরকম অনেকগুলো প্রয়োগ আছে, আমরা আগামী ক্লাসে এগুলো